শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। দিনাজপুর থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন সুধী সমাবেশে। খাল খননের মাধ্যমে উজানের সময় বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ, লঞ্চ, বাস, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ। বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ড, মন্ত্রীর কড়া বার্তা। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। আমাদের মনিটরিং টিম দেখছে। যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো, সুন্দরভাবে সিরিয়াল পাবেন, মানে সিরিয়াল মেনটেনেন্স করে আমরা গাড়ি তুলছি। লাইলাতুল কদরের খোঁজে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে স্তর ভিত্তিক নিরাপত্তা। ফিরে এলো স্কুলের ভর্তি পরীক্ষা। প্রথম থেকে নবম শ্রেণীতে থাকছে না লটারি, আগের মতোই নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। কোন জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। Why you think lottery? ইরান যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে। এবার ভিন্ন আমেজে উদযাপন হবে স্বাধীনতা দিবস। ১.৫ যুগ পর ফিরছে জাতীয় প্যারেড। নতুন প্রজন্মকে সামরিক সক্ষমতার জানান দেয়াই উদ্দেশ্য। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আগামী 2 বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আল আমিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলোয়ানা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ গড়ব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময় বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়।
জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা, কাজে মালিক যদি সাথে থাকে তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয় বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি এটি কোনো ফসলি ক্ষেত নয়, দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে, অথচ এটি একটি খাল ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী পুরুষ শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কিংবা বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদনে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন পানি ব্যবস্থাপনায় এক মাইল ফলক উদ্যোগ, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সুযোগ সৃষ্টি হবে খাদ্য রপ্তানিরও। এর আগে সকাল 10:15টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়ক পথে যোগ দেন দিনাজপুরের প্রত্যন্ত এলাকার এই খাল খনন কর্মসূচিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাহারুল, দিনাজপুর। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে যাদের প্রয়োজন নেই তারা এই কার্ড নেবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের গোড় এ শাহী ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান। বিকেলে গোড় এ শাহী ময়দানে প্রথমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যে কাজ 17 বছরে হয়নি তা 1-1.5 মাসে করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। অস্থির না হয়ে ধৈর্য সহকারে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ, এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। পরিবার পরিজনের টানে ঈদের ছুটিতে ঘরমুখ মানুষ আজ শেষ কর্মদিবসে অফিস শেষে অনেকেই বাড়ির পথ ধরেছেন। সড়ক, রেল, নৌপথ যেভাবে পারছেন রাজধানী ছেড়ে যাচ্ছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর এলাকার চিত্র আমরা দেখব। আমাদের সহকর্মী পলাশ প্রধান সেখানে আছেন। যেহেতু এখন রাত, পলাশ, ঘরমুখ মানুষের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? এবার গার্মেন্টস ছুটি কি ধাপে ধাপে হবে? একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বেশ উচ্চতর ভিড় রয়েছে, যাত্রীরা কিন্তু তাদের নিজ নিজ জেলায় যাচ্ছে। তবে একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে পরিবহন সংকট রয়েছে এবং ভাড়া অধিক চাচ্ছে, সেটিও অভিযোগ রয়েছে। আমরা দেখছি যেহেতু গাজীপুর শিল্পাঞ্চল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই শিল্পাঞ্চলে যারা শ্রমিকরা রয়েছে সেটিও আসলে ধাপে ধাপে আসতো। একটি অংশে তাদের বেতন ভাতা এবং বোনাস দেওয়া হচ্ছে। সেই তারা দেখেছি যে সকাল থেকেই ভিন্ন ভিন্ন জেলায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আবার তারা ব্যক্তিগতভাবে আবার বিভিন্ন পরিবহন কনট্যাক্ট করে তার নিজ নিজ জেলা যাওয়ার জন্য চেষ্টা করছে, সেটিও দেখেছি। তবে বিকেল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে গাজীপুর চৌরাস্তা এবং চন্দ্রা মোড়ে বেশ লম্বা একটি জটলা ছিল, সেখানে এখনো জটলা রয়েছে। আমি এখন দেখছি টঙ্গী প্রবেশপথ অর্থাৎ রাজধানী থেকে বের হওয়ার যে অংশটি, সেখানে আমরা দেখেছি যে যাত্রী বলতে এখনো তাদের বাড়িতে যাওয়ার জন্য যে পরিবহন রয়েছে সেই নির্দিষ্ট পরিবহন পাচ্ছে না, যেটিও পাচ্ছে সেটিও আসলে
কয়েক গুণ দাম বেশি থাকার কারণে টিকিট আসলে পাচ্ছে না। এখানে স্বেচ্ছাসেবী রয়েছে, ডিএমপি পুলিশ রয়েছে এবং জিএমপি অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে। আসলে পরিবহন সংকট থাকার কারণে মূলত তারা এখনো ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা যাওয়ার চেষ্টা করছে। অনেকে আবার দেখছিলাম যে মালবাহী যে ট্রাক রয়েছে, লরি রয়েছে, সেখানে আসলে ঝুঁকি নিয়ে দড়ি দিয়ে বেঁধে তাদের যে পরিবার প্রয়োজন রয়েছে একত্রিত মৃত্যু ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখছি শুনছিলাম আমরা। ধন্যবাদ পলাশ। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু হয়ে গেছে। ঈদুল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ি ফিরছেন। সরকারি ছুটির শুরুর দিন লঞ্চ, ট্রেন, সড়ক পথে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে লঞ্চ ও ট্রেনের যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এরকম জনভোগান্তি আর কখন শুরু হয় না, ঝামেলা পোহাইতে হয় নাই। তবে আমরা ফোন কলের মাধ্যমে আমরা টিকিট কেটেছি, কেবিনের বুক দিছি, এখন কেবিনে উঠবো। প্রায় 1 বছরই দেখা হয় না। নানা নানু মামা মামি অনেকেই আছে। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। রিক্স হলে কিছু কারণ নেই, বাড়ি যাইতে হবে আমার, কারণ এই জায়গায় থাকার মতো স্পেস নেই আমার। বাড়িতে তো যেতে হবে। শিডিউল বিপর্যয় নাই। আমরা যে গাড়িতে যাচ্ছি এটা আপনার 1 ঘন্টা আগেই আসছে। ট্রেন যথাসময়ের আগেই প্রবেশ করছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকারি ছুটি শুরুর আগের দিনে সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার। আব্দুল্লাহপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। যখন নামানো যেতাম আগে হচ্ছে আমাদের নর্মাল গাড়িতে 600 টাকা নিত, আর এমনি সোহাগ পরিবারে 700 টাকা নিত। তা আজকে ঈদের সময় এখন আমার নিচ্ছে 960 টাকা। আমি যাবো সাতক্ষীরাতে, আগে ভাড়া নিত 700 750, এখন নিচ্ছে 940। অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এই কাউন্টারকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। সামনের 3-4 দিনও ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন ঘরমুখো মানুষেরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার শতভাগ ব্যবহার করা হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করে। পবিত্র শবে কদরের মহিমান্বিত রাতের খোঁজে ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় বিশ্বাস মতে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। মানবজাতির হেদায়েতের জন্য এই রাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন, ইবাদত বন্দেগী। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকেই নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কুরআন তিলাওয়াত, তসবিহ, তাহলিলে এই পবিত্র রাত কাটান। আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর পাশাপাশি দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পুরো 30 রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। আর এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষাও করি। ওরা সারা রমজানে তারাবি পড়েছে আলহামদুলিল্লাহ। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। সন্ধ্যার পর থেকেই জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ সারা দেশের মসজিদে ইবাদত করছেন মুসল্লিরা। আমাদের সহকর্মী তানজিম শাফিন খোঁজ খবর রাখছেন এই বিষয়ে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, সাধারণত 20 রমজানের পরেই যে কোনো বিজুর রাতই শবে কদরের রাত হতে পারে এবং ধর্মীয় বিশ্বাস মতে সবাই তাই পালন করে। তবে দেখা যায় যে 27শে কদর রাতকেই শবে কদরের রাত হিসেবে অনেকে ধরে একটু বেশি ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। সেই হিসেবে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের
যে ইবাদত বন্দিগি সেটি তো চলছে, ভিড় কেমন দেখছেন মানুষের, কি বলছেন তারা? বৃষ্টি লাইলাতুল কদর সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। এই রাতের তাৎপর্য অনেক বেশি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রাতে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে যে এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে এসে তার বান্দাদের যে দোয়া সেগুলো শোনেন এবং কবুল করেন, এবং এই জন্য আহ্বান করা হয় যে বান্দারা অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করেন, এবং তারই প্রতিফলন আমরা আজকে দেখেছি যখন এশার নামাজের পরপরই তারাবি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আজকে যেহেতু খতম তারাবি থাকে 27 দিনে 30 পারা কোরআন শরীফ তারাবির নামাজে তেলাওয়াতের যেই রীতি রয়েছে সেখান থেকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, এবং এই দোয়ার পরপরই ব্যক্তিগত ইবাদতের এই মুহূর্তে মশগুল রয়েছেন মুসল্লিরা। দেখতেই পাচ্ছেন যে পবিত্র মসজিদ বাইতুল মুকাররমের একেবারে সামনের যে প্রাঙ্গণ সেখানেও অনেকেই অবস্থান করছেন। সারা রাত ব্যাপী তারা দোয়া মোনাজাতে কায়েমনোবাক্যে স্রষ্টার কাছে ইবাদতে প্রার্থনা করবেন সুস্বাস্থ্য, সমৃদ্ধি, দেশ এবং পরিবার, জনমানুষের শান্তির জন্য, তাদের সকলের সমৃদ্ধি কামনা করে তারা দোয়া করছেন। একই সাথে তারা বলছেন যে এই পথ শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই পথে পরিচালিত করার জন্য জীবনকে এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। এখান থেকেই কেউ কেউ বিশ্বাস করেন যে ভাগ্য পুনর্নির্ধারণের জন্য এই রাতটি বিশেষভাবে গুরুত্বের। তো সেই রাতে পরবর্তীতে জীবনে যাতে সমৃদ্ধি আসে সেই দোয়াগুলো কিন্তু মানুষ করে থাকেন। ভাগ্যের পরিবর্তন বা যে কোনো ধরনের অসঙ্গতি কিংবা যে কোনো ধরনের অভিজ্ঞতা যেগুলো তাদের জন্য সুখকর নয় সেগুলো থেকে তারা পরিত্রাণ চাইতেও এই রাত্রিতে বিশেষ দোয়া মোনাজাত করেন। এর পাশাপাশি যারা যে সকল পরিবারের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করতে আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকে বেরিয়েছেন, তারা যাবেন বিশেষ করে কবরস্থানগুলোতে, সেখানে তারা তাদের মৃত আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়ে তাদের ইবাদত বন্দেগী করবেন। নিশ্চয়ই আপনি জানাচ্ছিলেন আমাদের বাইতুল মুকাররম মসজিদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি শাফিন। জাতীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেছেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবেন, পর্যাপ্ত লাইট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারি পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক করা হবে ভর্তির পদ্ধতি। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি কোচিং বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে, চিন্তা করবেন না। এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি।
শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যানের যোগ্যতা কি হবে এই সিদ্ধান্তও জানিয়েছেন মন্ত্রী। ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটির বেসলাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এর আগে ঢাকা, রাজশাহী সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইসউদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, হাইস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। একজন লোক কি রাজনীতি করা তার অপরাধ? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাওশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বিরোধী দলীয় এই নেতা বলেন, শিক্ষার্থীদের উচিত পাঠ্য বই বা টেক্সট বুক পড়ার অভ্যাসে ফিরে আসা। তামিরুল মিল্লাত নিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করা 3 জন বর্তমানে জাতীয় সংসদের সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রত্যেকটি ছাত্র হবে একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। সাজগোজ ছাড়া ঈদে নারীর পরিপূর্ণতা আসে না, তাই পোশাকের পাশাপাশি প্রসাধনী সামগ্রীর গুরুত্ব কম নয়। উৎসব সামনে রেখে সৌন্দর্য বর্ধক সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়। পরিবার প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করাই উৎসবের মূল কথা নয়, বরং নিজেকে একটু ভিন্নভাবে সাজাতেও ব্যস্ত ক্রেতারা। রাজধানীর শপিং মল আর মার্কেটের প্রসাধনীর দোকানগুলো জমজমাট। লিপস্টিক, ফাউন্ডেশন, আইশ্যাডো, ব্লাশ, নেল পলিশ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের সবকিছুরই চাহিদা বেড়েছে। নতুন পোশাকের সাথে মানানসই প্রসাধনী কিনতে ভিড় করছেন তরুণী ও নারীরা। আর ক্রেতারা বলছেন, ঈদের দিনে নিজেকে ভিন্ন রূপে সাজাতেই এই কেনাকাটা। তাই পোশাকের পাশাপাশি মেকআপ ও স্কিন কেয়ার পণ্য কিনছেন তারা। সেন্সিটিভ তো, তাই সিম্পলের প্রোডাক্টগুলো বেশি আমার ইউজ করা হয়। ব্লাশ অন এবং মাস্কারা দেখছিলাম, তো আমি অলরেডি চুজ করে ফেলছি, এখন মাস্কারা চুজ করছি। ক্লিনজার, ময়শ্চারাইজার এবং কি হচ্ছে সানস্ক্রিনগুলো সেল হচ্ছে। মেকআপ বেস যেমন ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক, মানে এভরিথিং। পাশাপাশি হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারও তেমন যাচ্ছে। আমাদের মেকআপ আইটেম যা যা আছে আমাদের স্টোরে সব কিছুই মানে মোটামুটি খুবই একটা মানে ভালো রিভিউ আছে, ভালো চলে আলহামদুলিল্লাহ। জাতির কাছে যে ওয়াদা ছিল সে অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে ইসি, এমন দাবি করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে ইসিতে নারী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করে তিনি বলেছেন, ভোটে কোনো কারচুপির অভিযোগ পায়নি ইসি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নারী কোটায় 33% আসনের প্রস্তাব বাস্তবায়ন ইসির একার পক্ষে সম্ভব নয়। নারী দিবস উপলক্ষে ইসি ও ইউএনডিপির যৌথ আয়োজনে কমিশন ভবনে বিশেষ অনুষ্ঠান। এ সময় জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনেও নারীর অংশগ্রহণে গুরুত্ব দেওয়ার তাগিদ দেয় ইউএনডিপি। I would also like to recognize the dedicated women officers of the Bangladesh Election Commission whose professionalism contributed greatly to the successful conduct of the recent election. So it's not only important that we create a safe environment for women on election day and all of the time, but it's important that we involve more women in the security forces. অনুষ্ঠানে দুই কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ভোটারের সংখ্যা ছিল অন্যান্য বারের তুলনায় বেশি। তাদের আরও উপস্থিতি বাড়াতে 64 জেলায় প্রচারণা চালানোর গুরুত্ব তুলে ধরেন তারা। 33% ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনের ভূমিকা যতটুকু, সেটুকু নিশ্চিত করবে নির্বাচন কমিশন
সদা সর্বত্র প্রস্তুত। মহিলা ভোটারের উপস্থিতির কারণে জয় পরাজয়ের একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, এবার ভোটারদের বাধা দেয়া বা তাড়িয়ে দেওয়ার মতো কোনো অভিযোগ পায়নি ইসি। যে ওয়াদা জাতির কাছে করেছিলাম সেই ওয়াদা আমরা ডেলিভার করতে পেরেছি। আমি অনেককে জিজ্ঞেস করি, শত জিজ্ঞেস করেছি যে আমি ইলেকশনের দিন ভোট দিতে পারি নাই, এই কথা কেউ বলে নাই আমাকে। সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। তাদের বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ মেলেনি। জানান, ভবিষ্যতে তাদের বিশেষ পুরস্কার দেওয়ার ব্যাপারেও ভাবছে ইসি। নারীরা যত এগিয়ে যাবে বাংলাদেশ ততই এগিয়ে যাবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন ইসরায়েল যৌথ হামলার শুরুতে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করার হুমকি দিয়েছিল তেহরান, তবে এখন পুরোপুরি কর্তৃত্ব দাবি করলেও জানিয়েছে পুরোপুরি বন্ধ নয় এই প্রণালী। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল রয়েছে তাদের, কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারত তার কিছু ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পার করার অনুমতি পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি বন্ধ রেখেছে তেহরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি নেটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দেন ক্ষুব্ধ ট্রাম্প। কি ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যা যা প্রয়োজন তাই তিনি চান। বলেন, হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তার নেটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে। আর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থান নিয়েও হতাশা জানান। বলেন, ব্রিটিশ প্রশাসনকে ডাকলেও এগিয়ে আসেনি। যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধ জাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাও মনে করিয়ে দেন ট্রাম্প। বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করেছে ওয়াশিংটন। আবারও আমন্ত্রণ রাতের বাংলাদেশে। 18 বছর পর স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় ফের যুক্ত হচ্ছে কুচকাওয়াজ। গত কয়েক বছর শুধু বিজয় দিবস প্যারেড হয়ে আসছে, সেটাও 2024 সাল থেকে বন্ধ। তাই এবার ভিন্ন আবহে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় এই দিবস। নতুন প্রজন্মকে সামরিক সক্ষমতার জানান দেয়াই লক্ষ্য, জানান আয়োজকরা। ছন্দবদ্ধ পায়ে সম্মুখে এই দৃপ্ত যাত্রা, মুষ্টিবদ্ধ হাত তাল মিলিয়ে চলছে প্রত্যয়ী শপথে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। প্যারেডে এবছর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন 9 পদাতিক ডিভিশন এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। ড্রিল প্যারেডে রাষ্ট্রপতির সালাম গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে অংশ নেয় সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্যারেড কমান্ডার ঘোড়ায় চড়ে গ্রাউন্ডে প্রবেশ করলে শুরু হয় কুচকাওয়াজের মূল পর্ব। রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান নিলে একে একে সালাম জানায় অংশগ্রহণকারী বাহিনীগুলো। এবারের আনুষ্ঠানিকতায় যুক্ত হবে সেনাবাহিনীর সাজোয়া, ইস্ট বেঙ্গল, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস ও সামরিক পুলিশ বাহিনীর কন্টিনজেন্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই প্রতিবাদে প্যারেডে অংশ নেবে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। থাকছে আকাশ থেকে মাটিতে প্যারাট্রুপারদের অবতরণ, আকাশ প্রতিরক্ষার সক্ষমতা ও নান্দনিক প্রদর্শনীর বিশাল অংশ থাকবে বিমান বাহিনীর অ্যারোবেটিক প্রদর্শনীতে। MiG-29 রাষ্ট্রপতিকে সালাম ও অভিবাদন জানাবে। প্রস্তুতির শেষ ভাগে কমান্ডার রাষ্ট্রপতির অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজ। 2008 সালের পরে অর্থাৎ 18 বছর পরে এবার 26শে মার্চের আনুষ্ঠানিকতায় হতে যাচ্ছে জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা, যাকে ঘিরে ব্যাপক আয়োজন চলছে জাতীয় প্যারেড স্কোয়ারে। এবং এবারের আনুষ্ঠানিকতায় এমন আয়োজনকে অনেকটাই মাইলফলক হিসেবে উল্লেখ করছেন আয়োজকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে 2 ম্যাচের জন্য শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প, যেখানে যোগ দিয়েছেন 27 ফুটবলার। সমিত সোম কানাডা থেকে ফিরে আর কিছুক্ষণ পরে ক্যাম্পে যোগ দিবেন। অধিনায়ক জামাল ভুঁইয়ার চাওয়া পূর্ণ পয়েন্ট আর ভবিষ্যৎ বিবেচনায় গোলকিপার পজিশনে জিকোর বদলে নেওয়া হয়েছে শ্রাবণকে, জানিয়েছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা।
আশরাফুল রানাকে জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিংস আরেনায় প্রথম অনুশীলনে নামবে জামাল সৌমিত্রা। এছাড়া রাতের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।